আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। লাইভ ক্লাস শুরু হবে কিছুক্ষণের মধ্যে। সবাইকে একটু বলে দাও গ্রুপের মধ্যে যে ক্লাস শুরু হচ্ছে। মেসেঞ্জার গ্রুপে তোমরা বাকি ফ্রেন্ডদেরকে একটু বলে দাও যে ক্লাস শুরু হচ্ছে। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু দেখবা, আমি মাইক্রোফোনটা অ্যাড করতেছি। আমরা আজকে নতুন টপিক শুরু করব। কতজন জয়েন করছো? অলরেডি 20 জন জয়েন করছো, ভেরি গুড। বাকিদেরকে একটু বলো যাতে সবাই তাড়াতাড়ি জয়েন করে, আমি ক্লাস শুরু করে দিব খুব দ্রুত। ডাস্টার আসসালামু আলাইকুম। সবার কমেন্ট দেখতে পাচ্ছি আমি। আসসালামু আলাইকুম ভাইয়া। নাবিলা, তারপর হচ্ছে আশফিয়া, অর্পা, নসীন, সাখাওয়াত, সাজিদ, সিফাত। আচ্ছা, একজন লিখছো স্যার মেসেঞ্জার গ্রুপ তো আমার নাই। আচ্ছা, জিম আছো, প্রত্যাশা আছো, তারপর মিনময় আছো, মাহির আছো, ওকে, তাসফিয়া তন্নি আছো। ঠিক আছে সবাই। আচ্ছা, 6 নাম্বারটা কারোই মিলে নাই না? আচ্ছা ঠিক আছে, 6 নাম্বারটা করে দিব। আর একজন লিখছে ভাইয়া 4 আর 6টা করাই দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এখনও যেহেতু তোমার আমি খাতা দেখি নাই, আমি 6 নাম্বারটা এখন করাবো না। আমি হয়তো নেক্সট ক্লাসে 6 নাম্বারটা করে দিব। কারণ এক একজন এক একটা বলতেছো, কেউ 3 নাম্বার, কেউ 4 নাম্বার, কেউ 6 নাম্বার। আচ্ছা, এগুলো আমি অফলাইন ভিডিও দিব। ঠিক আছে, 6 নাম্বারটা আমি অফলাইন ভিডিও করব, বাকিগুলো। আচ্ছা, মার্জিয়া, আসসালামু আলাইকুম। মার্জিয়া, তুমি মনে হয় আজকে আমাকে অনেকবার কল দিছো। আমি যখন কল করছো যতবার, ততবারই ফোন হচ্ছে সাইলেন্ট ছিল, আমি খেয়াল করি নাই। পরে কল ব্যাক করছি অবশ্য। একটু জানাবা কেন কল করছো। তারপর শফিকুর রহমান, শফিকুর রহমান মেবি হচ্ছে ইয়ে কি বলে ওর নাম, নামটা আমি ভুলে গেলাম, ভুলে গেছি। একটু কমেন্ট করো তো। তোমার বাবাই একটু আগে ফোন করছিল আমাকে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আজকে আমরা নতুন টপিক শুরু করব। আশা করি 3.1-এ তোমাদের অল্প দু একজনের শুধু 6 নাম্বারটা প্রবলেম হয়েছে। আচ্ছা, আমি একটু দেখবো যে কোশ্চেনটাতে কোনো সমস্যা আছে কিনা, কারণ আমি কোশ্চেন দুই একটা জাস্ট একটু ডিজিট চেঞ্জ করছি। আর আরেকটা জিনিস একটু বলে রাখি যে তোমাদের ধরো এই পরীক্ষায় কোশ্চেন আমি খুব বেশি সময় না পাওয়ার কারণে জাস্ট ডিজিট দু একটা চেঞ্জ করে দিয়েছি, বাট এর পরবর্তীতে 3.2 থেকে শুরু করে প্রত্যেকটা এক্সারসাইজেরই তো আলাদা আলাদা করে পরীক্ষা হবে এটার মতো করে। এবং 3.2 থেকে শুরু করে যখন পরীক্ষাগুলো হবে তখন হচ্ছে আজকের মতো এত ইজি কোশ্চেন থাকবে না,
আজকে কোশ্চেনগুলো বেশ ইজি ছিল। পরবর্তীতে কোশ্চেন সবগুলো আমি নিজে বানাই দিব, মানে বোর্ড পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষাতেও অত মানে হার্ড কোশ্চেন আসে না, মোটামুটি ইজি কোশ্চেনই আসে। সো নেক্সট পরীক্ষাগুলোতে অত ইজি হবে না, সো আরেকটু বেশি করে প্র্যাকটিস করতে হবে তোমাদের, ঠিক আছে? আর এখন থেকে যারা খাতা সাবমিট করবা, সরি পানি খেতে হবে মনে হয়। আচ্ছা, 7:15 পরে যারা সাবমিট করেছো খাতা, তাদের খাতা কিন্তু আমি দেখবো না, ঠিক আছে? আমার জন্য ভালো হয়েছে, কম খাতা দেখতে হবে। আচ্ছা, তো আমি শুরু করি আজকের যে টপিক 3.2। আচ্ছা, 3.2 এর যে টপিকটা, প্রথম যে পার্ট সেটা হচ্ছে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত। আচ্ছা, এখানে বেশ কিছু জিনিস বুঝার আছে, হ্যাঁ, বিশেষ করে বহির্বিভক্তর জায়গাটাতে অনেক কিছু বুঝার আছে। এগুলো মানুষজন না বুঝে অঙ্ক করে ফেলে, বাট ইনশাল্লাহ আমরা বুঝে বুঝেই সবগুলো ম্যাথ করব, বহির্বিভক্ত অন্তর্বিভক্ত দুইটা ক্ষেত্রেই। আচ্ছা, সবার প্রথম যে টপিকটা সেটা হচ্ছে অন্তর্বিভক্ত, তারপর হচ্ছে বহির্বিভক্ত, তারপর হচ্ছে আমরা দেখব মধ্যবিন্দু স্থানাঙ্ক, আর একটা টপিক বাকি থাকে সেটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। তো যেমনটা আমি বলেছিলাম, আমরা টপিক একটু ফাস্ট আগানোর জন্য যে কাজটা করব, আমি বেশি বেশি অফলাইন ভিডিও দিব। তো অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তর জন্য আমি অলরেডি আমার ভিডিও করা আছে, হ্যাঁ, ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যে সূত্রটা কীভাবে এসেছে, তাহলে তোমরা সেটা একটু দেখে নিতে পারবা। এরপরে যদি কারো সমস্যা থাকে তোমরা কমেন্ট করলে আমি সেটা অ্যান্সার করবো। আচ্ছা, ভালো কথা, অন্ধকার দেখা যাচ্ছে মনে হয়, আমি একটু লাইটগুলো দিয়ে আসি, আজকে ভুলে লাইট অন করা হয় নাই। এখন আশা করি ঠিক আছে, ফাইন, ওকে। আচ্ছা, অন্তর্বিভক্ত ব্যাপারটা কি সেটা আমরা একটু বুঝি, বানানটা একটু দেখি আমি। অন্তর্বিভক্ত, আচ্ছা, আমার বাংলা বানানে অনেক সমস্যা, এর মধ্যে আবার নতুন করে দেখলাম যে বাংলা একাডেমি বানান চেঞ্জ করছে, আমার যে কি হবে। অন্তর্বিভক্ত, ঠিক আছে, এখন আশা করি ওকে। অন্তর্বিভক্ত, আচ্ছা, অন্তর্বিভক্ত, আর যারা ইংলিশ ভার্সনে আছো সেটা হচ্ছে তোমার ইন্টারসেক্ট করা, ইন্টারনালি, আরেকটা হচ্ছে এক্সটার্নালি। ইন্টারনালি মানে হচ্ছে অন্তর্বিভক্ত, আর এক্সটার্নালি হচ্ছে তোমার বহির্বিভক্ত, ঠিক আছে? তো এই অন্তর্বিভক্ত বলতে কি বোঝাচ্ছে? মনে করো একটা সরল রেখা আছে আমার কাছে, এরকম একটা সরল রেখা আছে, এই রেখাটাকে কোনো একটা বিন্দু, ঠিক আছে, যে কোনো একটা বিন্দু এর মধ্যে যদি তুমি এখানে নাও, ধরো এখানে একটা বিন্দু নিলা, ধরো এ বি হচ্ছে একটা সরল রেখা ছিল, নতুন করে একটা সি বিন্দু নিলা, তাহলে সি বিন্দুটা নেওয়ার কারণে রেখাটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে ভাগ হওয়ার ফলে যেটা হয়েছে, তোমার এখানে একটা অংশ এসি, আরেকটা হচ্ছে সিবি আরেকটা অংশ, তাহলে তাদের যে অনুপাত, ঠিক আছে, আমরা বলবো যে সি বিন্দুটা এবি রেখাকে সেই অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অন্তর্বিভক্ত কেন? কারণ সি বিন্দুটা রেখার মধ্যে অবস্থিত। এখন বহির্বিভক্ত কি হবে? বহির্বিভক্ত হবে যদি সি বিন্দুটা এই এবি রেখার বাইরে কোথাও অবস্থান করে, অর্থাৎ কাল্পনিক একটা বিন্দু, রেখার মধ্যে অবস্থিত না, রেখার বাইরে একটা বিন্দু তুমি কল্পনা করছো, সেক্ষেত্রে আমরা বলবো বহির্বিভক্ত। আর অন্তর্বিভক্ত হচ্ছে রেখার ভেতরে থাকবে। এটা গেল প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কথা, যে অনুপাতটা আমরা সবসময় কিভাবে হিসাব করব, এটা একটু লিখে রাখো তোমরা সাইড নোট হিসেবে। সেটা হচ্ছে অনুপাতটা সবসময় হবে যে বিন্দুটা বিভক্ত করছে তার সাথে প্রথম বিন্দুর দূরত্ব এবং তার সাথে দ্বিতীয় বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে অনুপাত, সিবি, বা তুমি এসি বিসি বলতে পারো, ঠিক আছে? বাট সবসময় মনে রাখবা যে অনুপাতটা কাদের মধ্যে হবে? যে বিন্দুটা বিভক্ত করছে তার সাপেক্ষে প্রথম বিন্দুর দূরত্ব অনুপাত তার সাপেক্ষে দ্বিতীয় বিন্দুর দূরত্ব, তাহলে অনুপাতটা হবে আমার এসি বা সিএ বলতে পারো, অনুপাত সিবি, ঠিক আছে? এই হচ্ছে অনুপাত। এখন মনে করো এই দূরত্বটা তুমি পেলা হচ্ছে 2 একক, আর এই দূরত্বটা হচ্ছে 5 একক, তাহলে এটাকে আমরা বলবো 2:5, এই অনুপাতে বিভক্ত করছে, ঠিক আছে? এই এখন এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে। একটা প্রশ্ন হচ্ছে যে তোমাকে এ এর স্থানাঙ্ক দেয়া থাকবে এবং বি এর স্থানাঙ্কও দেয়া থাকবে, এবং
কি অনুপাতে অন্তর্বিভক্ত করছে সেটার স্থানাঙ্ক দেয়া থাকবে, তোমাকে সি এর স্থানাঙ্ক বের করতে হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি, আমার রাস্তার পাশে দিয়ে প্রচুর সাউন্ড হচ্ছে, সাউন্ড কমছে। আচ্ছা, এর স্থানাঙ্ক দেয়া থাকবে, বি এর স্থানাঙ্ক দেয়া থাকবে, আর যে অনুপাতে বিভক্ত করছে সেটা দেয়া থাকবে, তোমাকে সি এর স্থানাঙ্ক বের করতে হবে। মানে ধরে নেই আমরা যে, আমি এই পার্টটা আরেকবার মুছে লিখি, মনে করি এ এর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি এর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, আর এ থেকে সি এর দূরত্ব সেটাকে আমরা ধরলাম m1, আর বি থেকে সি এর দূরত্ব সেটাকে ধরলাম m2। সি এর স্থানাঙ্ক x, y, আমাকে x, y বের করতে হবে। এটা এক ধরনের প্রশ্ন। আরেক ধরনের প্রশ্ন আসে যে আমাকে এর স্থানাঙ্ক, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, আমাকে অনুপাতটা বের করতে হবে, মানে m1 এবং m2 বের করতে হবে। তো আমরা প্রথম টাইপের প্রবলেমটা দেখি যে আমাকে যদি সি এর স্থানাঙ্ক বের করতে বলো সেখানে কিভাবে করব। সি এর স্থানাঙ্ক সূত্র হচ্ছে x = নিচে হবে m1 প্লাস m2, উপরে m1 x2 প্লাস m2 x1, আর y = হবে m1 প্লাস m2, m1 y2 প্লাস m2 y1। আচ্ছা, এখন তাহলে আমাদের দেখার বিষয় যে এই সূত্রটা কিভাবে এসেছে। আচ্ছা, তো আমি সূত্রটা অলরেডি ভিডিও করে রেখেছি। এখন আমি চাচ্ছি যে আমি তোমার টপিকটা কন্টিনিউ করতে, ভিডিওটা তোমরা পরে দেখে নিলে আসলে সূত্রটা বুঝতে পারবে, বা আমি চাইলে এখনও একটু ডিসকাস করতে পারি, শুধুমাত্র এক্সের মানটা দেখাই, ওয়াইয়েরটা হচ্ছে তোমরা ভিডিওতে দেখে নিও, সেটা তাহলে ভালো হবে। আমরা একটা চিত্র আঁকি, সবাই চিত্রটা দেখো। তোমাদের বইয়ের মধ্যে এই চিত্রটা আছে, বইয়ের পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে, আমার বই হচ্ছে 54 পৃষ্ঠা, তোমাদের বইয়ের কত সেটা আমি জানি না। আচ্ছা, ঠিক আছে, ধরো পি আর রেখা, তাহলে পি এর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর এর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, আর কিউ এর স্থানাঙ্ক হচ্ছে x, y। আচ্ছা, তোমাদের বইয়ে হয়তো পি কিউ রেখাকে আর বিন্দু ছেদ করেছে, সমস্যা নেই, আমি বললাম হচ্ছে পি আর রেখাকে কিউ বিন্দু ছেদ করেছে, একই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে 3টা লম্ব এঁকে দিই, এবার এখান থেকেও কিছু লম্ব এঁকে দিই, ঠিক আছে? এখানে PS, এখানে দেই T, ওকে। আচ্ছা, তো এই চিত্রটা তোমরা একটু আমার সাথে দেখো, পরে আঁকবা, কারণ বইয়ে আছে, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো। x এক্সিস, y এক্সিস। আচ্ছা, P এর স্থানাঙ্ক x1, y1, এটার মানে কি? এটার মানে হচ্ছে এখান থেকে একটুক দূরত্বটা হচ্ছে x1, ঠিক আছে? আর লম্ব বরাবর একটুক দূরত্ব হচ্ছে y1, ওকে। একটুক আশা করি সবাই বুঝো বাই দিস টাইম। আচ্ছা, এরপরে আসো, কিউ এর স্থানাঙ্ক x, y, এটার মানে হচ্ছে এতটুকু দূরত্ব x, ওকে। আর আর এর স্থানাঙ্ক x2, y2, তার মানে এই পুরোটা হচ্ছে x2। আচ্ছা, এবার y আর y2টা বলছি, একটুক দূরত্ব হচ্ছে y, আশা করি এটা সবাই বুঝো, যেহেতু কিউ এর স্থানাঙ্ক হচ্ছে x, y, তাহলে এই পুরোটা হচ্ছে হাইট, আর একটুক দূরত্বটা হবে y2। আচ্ছা, এতটুকু আশা করি সবাই বুঝো, এতটুকু নিয়ে সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাবা। আশা করি এতটুকু দেখা যাচ্ছে বোর্ডে, আমি একটু খেয়াল করি স্ক্রিনে দেখা যায় কিনা। আচ্ছা, ঝাপসা দেখা যায় বলতেছো বোর্ড, আমি একটু দেখে আসি বোর্ড ঝাপসা কেন। বোর্ড তো ঝাপসা হওয়ার কথা না। আচ্ছা, সবাই এখন একটু বলো তো, ঝাপসা নাকি ঠিক হয়েছে বোর্ড? আমার এখানে ঠিক দেখা যাচ্ছে।
আচ্ছা ঠিক আছে, যেহেতু অনেকে ঝাপসা দেখছো আমি প্রথম থেকে আরেকবার বুঝাবো। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম থেকেই আরেকবার বুঝাই, আশা করি এখন ঠিক আছে না? আচ্ছা লিখছো এখন ঠিক আছে, আগে ঝাপসা ছিল। ওকে ঠিক আছে, যেহেতু ঝাপসা ছিল আমি টপিকটা আরেকবার রিপিট করি, যে পার্টটা বুঝিয়েছি সেটা আরেকবার রিপিট করি। দেখো প্রথম থেকে খেয়াল করো, আমরা বলছি যে একটা সরলরেখা যদি থাকে এ বি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, একটা সরলরেখা যদি থাকে এ বি, তাকে যদি সি বিন্দুটা বিভক্ত করে, মানে সি যদি তার মধ্যে একটা বিন্দু হয় এবং এমনভাবে বিন্দুটা অবস্থান করে যে এ থেকে সি এর দূরত্ব হচ্ছে M1 আর বি থেকে সি এর দূরত্ব হচ্ছে M2, সেক্ষেত্রে আমি যদি সি এর স্থানাঙ্ক বের করতে চাই, কিভাবে বের করব? সি এর যে ভুজ অর্থাৎ এক্স, এটা হবে এক্স ইজ ইকুয়াল টু, নিচে হবে M1 প্লাস M2, উপর হবে M1 x2 প্লাস M2 x1। ঠিক আছে, একটু মনে রাখবা 1 এর সাথে 2, 2 এর সাথে 1। আচ্ছা, আর y এর ক্ষেত্রে সেম M1 প্লাস M2, এখানে জাস্ট x এর জায়গায় y এসেছে, M1 y2 প্লাস M2 y1। এখন আমরা এই সূত্রটা কিভাবে এসেছে সেই জিনিসটা বুঝতে চাচ্ছি। তো দেখো এখানে আমরা একটা চিত্র রেখেছি, যে ধরো পি আর একটা রেখা, তাকে কিউ বিন্দু হচ্ছে তার মধ্যে অবস্থান করছে বা তাকে ছেদ করেছে, এমনভাবে ছেদ করেছে যে কিউ থেকে পি এর দূরত্ব হচ্ছে M1 আর আর থেকে কিউর দূরত্ব হচ্ছে M2। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু দেখলাম। এখন পি এর স্থানাঙ্ক ধরলাম আমরা x1 y1, প্রথম বিন্দু যেহেতু x1 y1, আর এর স্থানাঙ্ক ধরলাম x2 y2, এটা দ্বিতীয় বিন্দু। এখন x1 বলতে কি বুঝায়? x1 মানে হচ্ছে এতটুকু দূরত্ব, অর্থাৎ জিরো থেকে, মূল বিন্দু থেকে একটু দূরত্ব। ঠিক আছে, আচ্ছা আমরা এটাকে চাইলে লিখতে পারি এ বি সি, তাহলে বুঝতে সুবিধা হবে যে ও এ দূরত্বটাই হচ্ছে x1, আর এক্স কোনটা? ও বি দূরত্বটা হচ্ছে এক্স, আর x2 কোনটা? ও সি দূরত্বটা হচ্ছে x2। ওকে, একই রকমভাবে y1 কোনটা? একটুক দূরত্ব হচ্ছে y1, এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে y, এবং একদম সবার উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে y2। আমি এগুলো তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, তোমরা যদি খেয়াল করে থাকো। ঠিক আছে, এখন আমরা ডিরাইভ করব। তো ডিরাইভ করি আমরা। দেখো তোমরা যদি চিত্রটা না বুঝো, তোমাদের বইয়ের মধ্যে দেখো জাস্ট একটু চেঞ্জ আছে, আমি পি কিউ আর মাঝখানে নিয়েছি কিউ, তোমাদের বইয়ের মধ্যে মাঝখানে নিয়েছে আর। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই, এখানে খুব একটা ঝামেলা হবে না। আচ্ছা হোয়াট এভার, আমরা এখন চলে আসি প্রমাণে। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, যেহেতু আমি লম্ব এঁকেছি 90 ডিগ্রি যদি হয়, এখন দেখো এই কোণটা আর এই কোণটাও সমান। কেন সমান? দেখো, কারণ এই যে দুইটা রেখা সমান্তরাল আর একটা ছেদক, তাহলে আমরা জানি এই কোণ আর এই কোণ কি হয়? সমান হয়। এটার মতোই কেসটা হচ্ছে এখানে। তাহলে দেখো 90 ডিগ্রি 90 ডিগ্রি সমান, এই কোণটা সমান, তাহলে বাকি যে কোণটা থাকবে সেই দুইটাও সমান, অর্থাৎ এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। ঠিক আছে, সদৃশকোণী বলতে কি বোঝায়? সদৃশকোণী আর সর্বসম কিন্তু এক ব্যাপার না। সদৃশকোণী মানে হচ্ছে তিনটা কোণ সমান। এখন তোমরা বলতে পারো অনেকে যে ভাই তিনটা কোণ সমান হলে তো এটা সর্বসম হবে না। তিনটা কোণ সমান হলে সর্বসম সবসময় হয় না। যেমন দেখো, ধরো এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা ধরো 30 ডিগ্রি, আর এটা ধরো 60 ডিগ্রি। এখন এটা তো বড়ও হতে পারে, তাই না? দেখো এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। সো এমন হতেই পারে। ঠিক আছে, সো যখন দুইটা ত্রিভুজের তিনটা কোণ এবং তিনটা কোণ সমান, তখন আমরা তাদেরকে বলি সদৃশকোণী ত্রিভুজ। এবং সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কথা সত্য, সেটা হচ্ছে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? যে লম্ব আর এখানকার লম্বর অনুপাত সমান, এখানকার ভূমির অনুপাত সমান, এবং এখানকার অতিভুজ আর এটার অতিভুজের অনুপাত সমান। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান। এখন অনুপাত বলতে কি বোঝাচ্ছে? অনুপাত মানে কি জানো? তোমরা ক্লাস 6-এ পড়ে এসেছো। অনুপাত মানে হচ্ছে একটা ভগ্নাংশ, যে একটা রাশির তুলনায় আরেকটা রাশি কত গুণ বা কত ভাগ, সেটাকে আমরা কি করি? ভাগের মাধ্যমে প্রকাশ করি, সেটাকে আমরা অনুপাত বলি। এটা ক্লাস 6-এ ছিল তোমাদের টপিক। যাই হোক, আমি এখন আবার সেটাতে চলে আসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ PQS
এবং ত্রিভুজ কিউআরটি হচ্ছে সদৃশকোণী। যেহেতু সদৃশকোণী তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে এটার ভূমির অনুপাত পিএস ডিভাইডেড বাই এটার ভূমি হচ্ছে কিউটি সমান সমান হবে। দেখো একটু খেয়াল রাখবে এখানে যে আমরা কি করেছি, প্রথমটার ভূমি নিয়েছি আগে। হ্যাঁ, তাহলে প্রথমটার ভূমি, তারপর হচ্ছে দ্বিতীয়টার ভূমি। তাহলে সবসময় আমি উপরে রাখবো কোনটা, প্রথমটা, এটা একটু মনে রাখবা। এবার আসো লম্ব। প্রথমটার লম্বকে কিউএস আর দ্বিতীয়টার লম্বকে আরটি। ঠিক আছে, কিউএস আর ওইটা হচ্ছে আরটি। এবার এটার অতিভুজ, এটার অতিভুজ হচ্ছে কে, পি কিউ, আর ওইটার অতিভুজ কে, কিউআর। এখন দেখো পি কিউর মানটা আমরা জানি M1, তাহলে এখানে বসিয়ে দিই M1 এবং কিউআর এর মান হচ্ছে M2। তাহলে আমরা এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম। তার মানে হচ্ছে, খেয়াল করো, আমি যদি তোমাকে বলি A ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 5, এটা মানে কি? এটা মানে হচ্ছে A এর মানও 5, বি এর মানও 5, সি এর মানও 5। তার মানে পিএস বাই কিউটি এটার মানও কত, M1 বাই M2, কিউএস বাই আরটি এটার মানও কি, M1 বাই M2। ঠিক আছে, সো আমি এখন নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টে এখানে দেখাবো। আমরা প্রথমে এটা লিখি যে পিএস বাই কিউটি ইজ ইকুয়াল টু M1 বাই M2। এই কথাটা আমরা লিখতে পারি যে পিএস বাই কিউটি ইজ ইকুয়াল টু M1 বাই M2। বা পিএস দূরত্বটা কত সেটা আমরা একটু দেখি। দেখো পিএস দূরত্ব মানে হচ্ছে এবি। এবি সমান সমান কি, এক্স মাইনাস x1, তাই না? একটু খেয়াল করো, পুরোটা থেকে একটু বাদ দিলে আমার এবি দূরত্বটা পাওয়া যাবে। তাহলে পিএস সমান সমান হচ্ছে এবি, বা এবি সমান সমান কি, এক্স মাইনাস x1। আর কিউটি, কিউটি দূরত্বটা কত, এইটুক দূরত্ব। তাহলে পুরোটা থেকে একটু বাদ দিলে বিসি অংশটা পাওয়া যায়। তাহলে x2 মাইনাস এক্স, তাহলে এখানে পাচ্ছি আমরা x2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই M2। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, বা এবার তুমি আড়াআড়ি গুণ করে ফেলো। ঠিক আছে, আড়াআড়ি গুণ যদি করো তুমি যেটা পাবা সেটা হচ্ছে এখান থেকে যদি গুণ করো M1 x2 মাইনাস M1 x ইজ ইকুয়াল টু M2x। ঠিক আছে, M2x আর মাইনাস হচ্ছে M2x1। বা এখন আমরা এক্সের গুলোকে একত্রে নিয়ে আসি। ঠিক আছে, M1xটাকে ওই পাশে পাঠিয়ে দেয় আর এটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে দেখো M1x2 প্লাস এটাকে এই পাশে চলে আসলে হবে M2x1 ইজ ইকুয়াল টু, এটা ওই পাশে চলে গেলে হবে M1x প্লাস M2x। বাকি অংশটা আমি ওই পাশে লিখি। এখন দেখো এই দুইটার মধ্যে কাকে কমন নেওয়া যায়, এক্স কমন নেওয়া যায়। ঠিক আছে, বা M1x2 প্লাস M2x1 ইজ ইকুয়াল টু, এই দুইটার মধ্যে এক্স কমন নেই, এক্স কমন নিলে হয় M1 প্লাস M2। বা এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু এটাই পাশে আসলে নিচে চলে যাবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে M1x2 প্লাস M2x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। দেখো এতটুকু পর্যন্ত বোঝা যায় কিনা। আমি আবার একটু কমেন্টগুলো পড়ি। কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা একটু কমেন্ট করবা। সবাই একটু দেখো এখন সবাই বুঝতে পারছো কি না দেখো, কারণ সবাই যদি না বুঝো আমি কিন্তু নেক্সট টপিকে মুভ করবো না, কারণ আমার টার্গেট হচ্ছে সবাই আমরা বেসিক জিনিসপত্র বুঝে তারপর আগাবো। সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। আচ্ছা, সিয়াম বলছো বুঝছি, অর্পা বুঝতে পারছো, আচ্ছা, তাহসিনা তাজদিদ মানে হচ্ছে অন্বেষা, আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে। একই রকমভাবে আমরা ওয়াইয়ের জন্য যে সূত্রটা আছে সেটাও আমরা প্রমাণ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, সবাই যদি বুঝো, বুঝছি, ভেরি গুড,
সবাই বুঝলে আমার খুব ভালো লাগে যে তোমরা বুঝতে পারতেছো, মাশাল্লাহ। আচ্ছা, না বুঝলে অবশ্যই বলবো। আচ্ছা, নাবিলা বুঝতে পারছো না? ভেরি গুড। নাবিলা, নাবিলা তোমার বান্ধবীটা কোথায়? আমি ইয়েকে দেখতে পাচ্ছি না। আকিল, তোমারে আজকে দেখতেছি না, কাহিনী কি ভাই? তুমি কি আছো? তোমার বন্ধুটা কোথায়? ছেলেগুলা কম কম কমেন্ট করে। ও, আকিল মাত্রই কমেন্ট করছো। হ্যাঁ, পাজেল দিব, পাজেল দিব, অবশ্যই পাজেল দিব। ওকে, সবাই বুঝতে পারছো, নাইস টু নো দ্যাট। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখন এই পার্টটা মুছে ফেলি, যেহেতু সবাই বুঝতে পারছো প্রমাণটা। আচ্ছা, এটাকেও আমি মুছে ফেলি। আচ্ছা, একটু থাকুক, অসুবিধা নেই। সো এখান থেকে খেয়াল করো, আমি জাস্ট পরের পার্টটা কীভাবে সেটা একটু বলে দিই, তোমরা নিজেরাই পারবো, আমার বিশ্বাস। এটা ছিল কি দেখো, ভূমি না, পিএসটা ছিল ভূমি বরাবর, এই জন্য আমরা এক্সের প্রমাণটা পেয়েছি। আর এটা ছিল কি বরাবর? লম্ব বরাবর। তাহলে তুমি যদি এই দুইটা রিলেশন লেখো, যে কিউএস বাই আর টি ইজ ইকুয়াল টু এম ওয়ান বাই এম টু, এখান থেকে তুমি পরের প্রমাণটা পেয়ে যাবা, অর্থাৎ ওয়াইটা পাবা, কারণ কিউএস কি লম্ব বরাবর, আর টিও লম্ব বরাবর। সো এই অংশটা নিয়ে তুমি নিজে নিজে প্রমাণ করতে পারবা। আর আমি এটার ভিডিও পার্টটা দিব, ঠিক আছে? সো আশা করছি তোমরা সবাই এই ফর্মুলাটা মনে রাখতে পারবে। আমরা এখন এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করব, ঠিক আছে? এবং এই অধ্যায়ে আমরা বেশ কিছু শর্টকাট শিখব, যাতে করে তোমরা খুব দ্রুত অবজেক্টিভ অ্যান্সার করতে পারো, ঠিক আছে? আর যেমনটা বলেছিলাম যে এখন থেকে আমরা রেগুলারলি অবজেক্টিভের জন্য আলাদা ক্লাস করব। আমি টপিকটা শেষ করে নিই, মানে 3.1 থেকে 3.5 পর্যন্ত, তারপর হচ্ছে আমরা অবজেক্টিভের জন্য আলাদা করে স্পেশাল ক্লাস করব, ঠিক আছে? এটা থাকুক, আমি কিছু প্রবলেম সলভ করি এখন, বই থেকে কিছু প্রবলেম সলভ করি অনুশীলনীতে। আচ্ছা, উদাহরণে যা আছে তা তো তোমরা দেখে দেখে পারবা। আমরা তাহলে অনুশীলনী থেকে কিছু প্রবলেম সলভ করি। অনুশীলনী 3.2, 2-এর 1 নাম্বার যে প্রবলেমটা, সেটা বলেছে সবসময় যেটা করবা এইসব অঙ্কের ক্ষেত্রে তোমরা চিত্রটা এঁকে ফেলবা। বলেছে 20 এবং 75 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা আগে সরল রেখাটা এঁকে ফেলি। একটা বলেছে 2,0, ঠিক আছে? আরেকটা বলেছে 7,5। ধরি এর মধ্যে একটা বিন্দু আছে, ঠিক আছে? ধরি এটা হচ্ছে এ বিন্দু, এটা ধরো সি বিন্দু, বি বিন্দু, এটা ধরো সি বিন্দু। সি বিন্দু স্থানাঙ্ক ধরি আমরা x, y, ওকে? আর কত অনুপাতে বিভক্ত করেছে? বলেছে 2:3। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আমাকে এখন সি এর স্থানাঙ্ক বের করতে হবে, ঠিক আছে? খুবই সহজ। তাহলে আমরা x ইজ ইকুয়াল টু কী পাবো? m1 প্লাস m2, তার মানে 2 + 3। নিচে লেখো 2 + 3। উপর হবে m1 × x2, তার মানে 2 × x2। x2 হচ্ছে 7, তাহলে 2 × 7 প্লাস 3 × x1। x1 এর মান কত আছে? 2। তাহলে সমান সমান নিচে পাচ্ছ 5, উপর পাবা 7 × 14 আর 6 20। তাহলে অ্যান্সার পাচ্ছ 4। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলা 4। একই রকমভাবে y বের করি। y ইজ ইকুয়াল টু সেম 2 + 3, 2 × y2। y2 মানে হচ্ছে 5 প্লাস 3 × y1। y1 এর মানে কে আছে? 0। সো নিচে পাবা 5, উপরে পাচ্ছ 5 × 10 আর 0, তার মানে 10 সমান সমান 2। সো x, y এর স্থানাঙ্ক হচ্ছে 4, 2। আচ্ছা, এটা যদি পারো, এখন আমি তোমাদের জন্য সলভ করতে দিই। বই থেকে একটা দিই, যেটা সবাই বের করবা। এটা ছিল 2-এর 1, আমি যেটা করিয়েছি। আচ্ছা, এটা তো ছিল অন্তর্বিভক্ত। বহির্বিভক্তর জন্য সূত্রটা কি আমি একটু বলে দিই, তারপর হচ্ছে আমি তোমাদেরকে করতে দিই। বহির্বিভক্তর ক্ষেত্রে শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ, এই সবগুলো প্লাস হয়ে যাবে মাইনাস। এটা হবে m1 - m2, এখানেও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, সবগুলোর ক্ষেত্রে মাইনাস, অর্থাৎ m1 - m2, বাকি সব কিছু সেম। m1 x2 - m2 x1, m1 - m2, m1 y2 - m2 y1। এই হচ্ছে সূত্র বহির্বিভক্তর ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে আরেকটা প্রবলেম সলভ করি। এখানে আর প্রশ্ন দেখতে পাচ্ছি না অন্তর্বিভক্তর জন্য, তাহলে আমরা এখন একটা বহির্বিভক্তর জন্য সলভ করি। এই পার্টটা আমি মুছে ফেলি। আশা করি এটাতে কারো কোনো সমস্যা নেই, আমি আর কমেন্ট চেক করতেছি না।
পরে একবারে কমেন্ট চেক করবো, কারো সমস্যা থাকলে আলোচনা করব। আচ্ছা 2-এর 2 নাম্বারটা দেখো, 2-এর 2 নাম্বারটা বলেছে একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যা -2, 3 ও 6, -8 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করে। আচ্ছা এই জিনিসটা আমি একটু তোমাদেরকে বুঝাই। আগে আমরা একটা রেখা আঁকি, -2, 3 আর আরেকটা বিন্দু বলেছে 6, -8। এটা হচ্ছে 6, -8। তাহলে ধরো এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে? এটা একটু মনোযোগ দিয়ে বুঝাও, এই জায়গাটায় বুঝার আছে। হ্যাঁ, বলেছে নতুন একটা বিন্দু তাদেরকে কত অনুপাতে বিভক্ত করে? 1:2 অনুপাতে বিভক্ত করে। আচ্ছা 1:2। এখন দেখো 1:2 বলতে এখানে কি বোঝাচ্ছে? প্রথম বিন্দু সাপেক্ষে তার দূরত্ব 1 একক, আর দ্বিতীয় বিন্দু সাপেক্ষে তার দূরত্ব হচ্ছে 2 একক। এখন আমরা বিন্দুটা তো এই পাশেও হতে পারে, এই পাশেও হতে পারে, তাই না? দুই পাশেই হতে পারে। আমরা কোথায় বসাবো বিন্দুটাকে? মানে অন্তত চিত্রটা আঁকার জন্য কোথায় বসাবো? আমি কি এখানে বসাবো নাকি এই পাশে বসাবো? খেয়াল করে দেখো, আমি যদি এই পাশেই বসাই, সাপোজ এটা হচ্ছে সি বিন্দু। এখন দেখো তো সি এর থেকে বি এর দূরত্ব কম, এর দূরত্ব বেশি হয়ে যাচ্ছে না? এখানে কি ব্যাপারটা এরকম না? ব্যাপারটা কি যে সি এর থেকে কার দূরত্ব কম হবে? এর দূরত্ব কম হবে, ঠিক আছে? তাহলে সবসময় মনে রাখবা, যেই পাশে মান ছোট সি বসবে সেই পাশে। শর্টকাটটা একটু লিখে রাখো, যেই পাশে মান ছোট অনুপাতে সেই পাশে বসবে, কারণ আমার দূরত্ব কম হতে হবে, এই জন্য আমি সি বসাবো এই পাশে। তাহলে সি যদি এখানে বসাই, ধরো এখানে যদি আমি বিন্দুটাকে ধরি সি, তাহলে দেখো সি এর সাথে এর দূরত্ব কম, সি এর সাথে বি এর দূরত্ব বেশি। আশা করি কনফিউশন ক্লিয়ার। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবা, যে শর্টকাটটা একটু লিখে রাখো তোমরা, যে অনুপাতে যেই পাশে মান কম সেই পাশে হবে সি, ঠিক আছে? তাহলে সি এর দূরত্ব কম, সিবি দূরত্ব বেশি। আবার অনুপাতটা যদি এরকম থাকতো, মনে করো 5:2, তাহলে বিন্দুটা কোথায় বসতো দেখো তো? বিন্দুটা কি এখন আর বাম পাশে বসবে না, বিন্দুটা এখন বসবে কোন পাশে? ডান পাশে। এখানে বসবে সি, কারণ কি সি এর সাপেক্ষে বি এর দূরত্ব এখন কম। সো শর্টকাটটা একটু মনে রাখো, যে যেই পাশে কম সেই পাশে বসবে সি। আশা করি আর কারো ডাউট থাকবে না। আচ্ছা যাই হোক, আমি এখন এখানে বসিয়ে দিই সি, এবং সিটা হচ্ছে কি রেখার মধ্যে না রেখার বাইরে। অনুপাতটা কত ছিল? 1:2। তাহলে সি এর দূরত্ব এটা হচ্ছে 1 একক, আর সিবি দূরত্ব এটা হচ্ছে 2 একক। তোমরা একটু কষ্ট করে এই দুইটা পার্টও আমার মতো করে লিখে রাখো। পরীক্ষার খাতায় এভাবে তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে না, জাস্ট তোমরা যেহেতু এখন শুরুর দিকে বুঝতে চাচ্ছ টপিকটা, সো তোমরা এভাবে করে দিলে তোমাদের মনে রাখতে সহজ হবে। আচ্ছা এখন আমরা প্রবলেম সলভ করি। তাহলে সি স্থানাঙ্ক ধরে নিই আমরা x, y। তাহলে x = কি হবে? সূত্রটা একটু লিখে রাখি, m1 - m2, m1x2 - m2 x1। আর y = কি হবে? y = হবে m1 - m2, m1 y2 - m2 y1, ঠিক আছে? আচ্ছা এবার মানগুলো বসিয়ে দাও। তাহলে m1 - m2, তাহলে m1 এর ভ্যালু কত? 1, m2 ভ্যালু কত? 2। তাহলে এটা হচ্ছে 1 - 2, 1 × x2, x2 এর মান কত? 6, মাইনাস 2 × x1, x1 এর মান কত? -2, -2। তাহলে নিচে -1, উপরে হচ্ছে 8, মাইনাস মাইনাসে প্লাস, 8 আর 4 কত হচ্ছে? 12। তাহলে এটা পাচ্ছ তুমি -12। ওকে, এবার ওয়াইটাতে আসি, m1 - m2, তাহলে 1 - 2, ঠিক আছে? এটা খুব সহজ, m1 - m2 যে অনুপাতটা আছে, প্রথম অংশটা m1, দ্বিতীয় অংশটা m2। এবার 1 × y2, y2 হচ্ছে -8, মাইনাস 2 × y1, y1 হচ্ছে 3। তাহলে নিচে হচ্ছে -1, উপরে -8 - 6, তাহলে হচ্ছে -14। তাহলে অ্যান্সার হচ্ছে 14। সো আচ্ছা x2 আমি 8 কেন লিখেছি? এটা তো 6, সরি আমি চোখে মনে ভুল দেখলাম, এটা 6। ওহো খুবই সরি, এটা 6, আমি ভুলে 8 লিখে ফেলছি এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে x2, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y2, এটা হচ্ছে y1। সো আশা করি এটা হচ্ছে অ্যান্সার। তোমাদের কমেন্টগুলো আমি একটু চেক করি। আমি তোমাদেরকে বলেছিলাম
যে সরল রেখা টপিকের মধ্যে দেখবা যে অনেক বেসিক কনসেপ্ট বোঝার মতো আছে, ঠিক আছে? আচ্ছা, নওশিন শরীফ নাহিন, তুমি কমেন্ট করছো বুঝেছি ভাই, আপনার পড়ানোগুলো মজা লাগে, সহজে বোঝা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। নওশিন শরীফ নাহিন, সে হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে সে কোথায় পড়ে, সে হচ্ছে তোমার চুয়েট স্কুল অ্যান্ড কলেজে পড়ে। মানে তোমরা জানো কি না, প্রত্যেকটা এরকম ইনস্টিটিউশনে, ইউনিভার্সিটিগুলোতে তোমার বুয়েটের ভেতরে স্কুল অ্যান্ড কলেজ আছে, চুয়েটের ভেতরে এরকম নিজস্ব একটা স্কুল অ্যান্ড কলেজ আছে, যেটা তোমার চুয়েট অথরিটি চালায়। আবার ওইটা হচ্ছে বুয়েট অথরিটি চালায়। অথরিটি চালায় বলতে আলাদা একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, বাট ওইখানে তোমার ভিসি হচ্ছে ওইখানকারও একটা সিন্ডিকেট মেম্বার, ওই টাইপের আর কি। যাই হোক, তো আমিও চুয়েটে পড়াশোনা করছি, সে আমার চুয়েটের ভেতরেই পড়াশোনা করছে, চুয়েট স্কুল অ্যান্ড কলেজ। বাট আমি যখন চুয়েট থেকে পাশ করে ফেলছি তখন সে ছিল কিনা আমি সঠিক জানি না। যাই হোক, থ্যাংক ইউ নাহিন। তোমার ডাক নামটা কি আমি আসলে জানি না। হ্যাঁ অর্পা, আমি X2 এখানে 6টা মানে চোখে ভুল দেখে আমি এখানে 8 বসায় ফেলছিলাম, এটা ঠিক করছি অর্পা। y2 কি -8, রাইট, এটা -8, এটা হচ্ছে 6, -8। আমি একটু ঠিকভাবে লিখে দিই। আবু হানিফ আকিল, তুমি বলছো ভাইয়া বইয়ের অ্যান্সার কোথায় পাবো? বইয়ের মধ্যেই তো অ্যান্সার দেওয়া আছে, বইয়ের মধ্যেই পাশে অ্যান্সারটা দেওয়া আছে। আচ্ছা, আরমান জামান কি লিখছে, ভাইয়া আপনি হার্ড টপিকগুলো ইজিতে বুঝিয়ে দেন, এটা ভালো লাগে। থ্যাংক ইউ। আমার আসলে এই কাজটা করতেই ভালো লাগে, তোমরা যদি বুঝো সেটাতেই আমার আসলে ভালো লাগে, যে তোমরা বুঝতে পারতেছো। মানে আমি চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমার চেষ্টাটা হয়তো সফল হচ্ছে, এটা চিন্তা করে আমারও ভালো লাগে। সো তোমরা কিছু না বুঝলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা, আর আমি সবসময় চেষ্টা করি বুঝে বুঝে পড়ানোর। হ্যাঁ, প্রত্যেকটা টপিকই বুঝে বুঝে পড়া উচিত। বিশেষ করে তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে সরলরেখা অধ্যায় তোমরা পড়লে অনেক কিছু বুঝতে পারবা। তো এখনও আসলে তোমার অত হার্ড টপিক আসে নাই, যেগুলো হচ্ছে অনেক বুঝতে হয়, যে টপিকগুলো হচ্ছে বাচ্চারা না বুঝে মুখস্থ করে ফেলে। আমরা ইনশাল্লাহ, তোমরা যেহেতু কন্টিনিউ করতেছো আমার সাথে, ইনশাল্লাহ যদি বিশ্বাস রাখো নিজের উপর এবং আমার উপর, তাহলে আমরা আশা করতে পারি যে সবগুলো টপিকে বুঝে বুঝে ইনশাল্লাহ শেষ করব। অর্থাৎ তোমাদের ম্যাথ বইয়ে যত টপিক আছে, আমি যতটুকু পারি আর কি, আমি তো সব কিছু খুব ভালো পারি না, যে টপিকগুলো মোটামুটি পারি সেগুলো আমি চেষ্টা করব ভালো করে বুঝিয়ে করার। যাই হোক, আমরা এখন নেক্সট টপিকে মুভ করতে চাই। এটা তো গেল, এটা 2 নাম্বার ছিল। এটা যদি সবাই পারো, আমরা এখন নেক্সট টপিকে যেতে চাই। আচ্ছা, তো এই রিলেটেড প্রবলেম হচ্ছে 2-1 আর 2-2 করলাম আমরা, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। আমরা এখন নতুন একটা সূত্র শিখি, ঠিক আছে? 2টা সূত্র সবাই আশা করি পারবা। আমরা এখন বের করব হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এই সূত্রটা আমরা শিখব, ঠিক আছে? মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি বলে সেক্ষেত্রে কি দেখো, মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এর স্থানাঙ্ক x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2, ওকে? এটা হচ্ছে ধরো মধ্যবিন্দু সি। মধ্যবিন্দু মানে কি জানো? মধ্যবিন্দু মানে হচ্ছে সি এর থেকে এ এর যা দূরত্ব, সি এর থেকে বি এর তা দূরত্ব। তার মানে আমরা যে এখানে m1 আর m2 বলেছিলাম, এটা m1 এটা m2, তাহলে m1 এবং m2 সমান। তাহলে আমরা বলতে পারি কি m1 = m2। তাহলে প্রমাণটা তোমরা সবাই একটু আমার সাথে লিখবা। তাহলে আমরা লিখতে পারি মধ্যবিন্দুর ক্ষেত্রে m1 = m2। সেক্ষেত্রে x কি হবে? m1 + m2, m1 x2 + m2 x1। এখন দেখো, দুইটাকে আমরা চাইলে কি বলতে পারবো? m1 বলতে পারবো, m1 + m1 বলতে পারবো, এটা হচ্ছে m1 x2। আবার m2টাকেও বলতে পারবো m1 x1। তাহলে নিচে পাচ্ছ 2m1, উপরে যদি m1 কমন নাও তাহলে পাচ্ছ x2 + x1। এখন m1 m1 ক্যান্সেল আউট করো, তাহলে কি পাচ্ছি আমরা? x1 + x2 / 2। তাহলে একই রকমভাবে y কি পাবো আমরা? y ফাইনালি পাবো y1 + y2 / 2। এটাই হচ্ছে মধ্যবিন্দু সূত্র। আচ্ছা, এই অংশটা আমি লিখে দিই তোমাদের সুবিধার্থে। m1 + m2, m1 y2 + m2 y1, এখানে m1 + m1। তোমরা চাইলে এখানে m2 + m2 লিখতে পারো, আলটিমেটলি কি m2 m2 কাটাকাটি যাবে। আচ্ছা, এটা হচ্ছে m1 y2 + m1 y1। সো এখানে পাচ্ছ
নিচে 2m1, উপরে m1 কমন নিলে y2 প্লাস y1, m1 ক্যান্সেল আউট। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এই সূত্রটা তোমরা একটু লিখে ফেলো। তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক শর্টকাট কি? দুইটা x স্থানাঙ্কর যোগফল ডিভাইডেড বাই 2, দুইটা y স্থানাঙ্কের যোগফল ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমরা তাহলে কিছু প্রবলেম সলভ করি রিলেটেড। হ্যাঁ, আচ্ছা, তো মধ্যবিন্দুর স্থানাঙ্কর ক্ষেত্রে আমি এখন তোমাদেরকে আরেকটা শর্টকাট দেখাবো। মানে এটা তো সহজ, এর থেকেও আরেকটা সহজ প্রসেস আছে, সেটা হচ্ছে শর্টকাট। অবজেক্টিভে আসে, তোমরা অবজেক্টিভে কীভাবে তাড়াতাড়ি পারবা সেটা এখন দেখাই দিই। আর অবজেক্টিভের টপিক যখন আলাদা করে পড়াবো তখন আরেকবার দেখাবো, এখন একটু দেখে রাখো। আচ্ছা, এটা হচ্ছে x1 প্লাস x2 ডিভাইড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। আচ্ছা, আমি এই সূত্রটা মুছে ফেলি, আশা করি তোমরা লিখতে পেরেছো। আমি ডাস্টটা পড়ে গেছে, কমেন্ট সেকশনটা আরেকবার একটু চেক করে নিই যে তোমরা কে কী বলতেছো। ওকে, আকিল যেহেতু পাজেলের কথা বলছে, পাজেল দিব আজকে ক্লাস শেষেই। এটা আমি মুছে ফেলি। তো সূত্রটা মনে রাখবা সবাই, x1 প্লাস x2 ডিভাইড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। আচ্ছা, আমরা এখন বইয়ের একটা প্রবলেম সলভ করি, 2-এর 3 নাম্বার। আচ্ছা, 2-এর 3 নাম্বারটা বলেছে পি কিউ রেখাংশের মধ্যবিন্দু 2, 3 এবং কিউ বিন্দু স্থানাঙ্ক -1, 6 হলে পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, ধরো পি কিউ তাদের মধ্যবিন্দু স্থানাঙ্কটা দেয়া আছে। মধ্যবিন্দু স্থানাঙ্ক কত দেয়া আছে? 2,3। আর কিউ বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে -1,6। ওকে, আচ্ছা, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক আমরা জানি না, এটাকে আমরা ধরে নেই x, y। আচ্ছা, তো আমি এখন এটাকে দুইটা প্রসেসে করাবো, একটা হচ্ছে নর্মাল প্রসেস, আরেকটা হচ্ছে ফাস্ট প্রসেস, শর্টকাট। অবজেক্টিভ আসলে যেভাবে তোমরা দ্রুত করতে পারবা। নর্মাল প্রসেস আমরা করি। আমরা জানি যে মধ্যবিন্দু সমান কি x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তার মানে এটা প্লাস এটা ডিভাইড বাই 2 হচ্ছে 2, আর এটা প্লাস এটা ডিভাইড বাই 2 হচ্ছে 3। তাহলে আমরা বলতে পারি x - 1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2, আর y প্লাস 6 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3। খুব সহজ, এতক্ষণ আমরা যে জিনিসটা শিখলাম সেটাই, যে দুইটা x স্থানাঙ্ক যোগফল ডিভাইডেড বাই 2, দুইটার y স্থানাঙ্কের যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে এটাই হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা x - 1 ইজ ইকুয়াল টু 4 বা x ইজ ইকুয়াল টু 5। আর এখান থেকে বলতে পারি বা y প্লাস 6 ইজ ইকুয়াল টু 6, দেয়ারফর y ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে প্রসেস। তোমরা সবাই একটু লিখে ফেলো। যদি সবাই বুঝতে পারো এটা, আমি তাহলে শর্ট প্রসেসে চলে যাব, শর্টকাট। তোমাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট করো। যারা বুঝে বুঝে পড়তে ভালোবাসো, তোমরা এই অধ্যায়গুলো পড়লে খুব মজা পাবা, শর্টকাটগুলো শিখেও অনেক মজা পাবা, এবং তোমরা নিজেরাই চাইলে আরও অনেকগুলো শর্টকাট তৈরি করতে পারবা। একটু কমেন্ট করো সবাই। সবাই একটু কমেন্ট করো বুঝতে পারছো কি না, তাহলে আমি শর্টকাটে চলে যাব। আচ্ছা, তোমাদেরকে যে আমি এতগুলো শর্টকাট শিখাবো, তোমরা আমাকে কি দিবা? সবাই আমার জন্য চকলেট রাখবা, ঠিক আছে?
কিটক্যাট, আর হচ্ছে তোমার ওই যে ছোটো ডেইরি মিল্ক যেগুলো পাওয়া যায়, হ্যাঁ তোমার ওই যে 15 টাকা 20 টাকা করে পাওয়া যায়। 15-20 টাকা না, দাঁড়াও, এগুলোর দাম এখন বেশি। আমি ছোটো থাকতে খাইছি হচ্ছে 15-20 টাকায়, মেবি 25 টাকা 30 টাকা করে ছোটোগুলা। ঠিক আছে, এই দুইটা আইটেম রেডি রাখবো সবাই। ইশিকা, নসীন, অর্পা। অর্পা তুমি আমাকে কি দিবা বলো? চকলেট দিবা, ঠিক আছে? কিটক্যাট দিবা, ডেইরি মিল্ক দিবা। তারপর আর কি দিতে পারো? পার্ক দিতে পারো। পার্ক অত বেশি পছন্দ না, বাট কিটক্যাট আর ডেইরি মিল্ক হচ্ছে বেশি পছন্দ। ডেইরি মিল্কটা বেশি পছন্দ। আর কে কে বুঝছো দেখি, ওদের কাছ থেকে চকলেট নিতে হবে। মৃন্ময়, নিশাত। নিশাত তুমি কি দিবা? প্রত্যাশা, বুঝছি ভাই। প্রত্যাশা তুমি কি দিবা বলো? শর্টকাট শিখাবো যে। আচ্ছা চলো শর্টকাট শিখি, পরে চকলেট নেওয়া যাবে। আচ্ছা, আচ্ছা তো কনসেপ্টটা খুবই সহজ, জাস্ট 2 সেকেন্ড লাগবে করতে। কনসেপ্টটা হচ্ছে মধ্যবিন্দুর ক্ষেত্রে সবসময় যেটা পাবা, যে কথাটা সত্য সেটা হচ্ছে এখান থেকে এটা যত কম, এখান থেকে এটা তত কম হবে। তাহলে 6 থেকে 3 কত কম? 3 কম। তাহলে 3 থেকে আরও 3 কমলে এখানে কত পাবা? 0। ঠিক আছে, আবার যত কম তত কম, যত বেশি তত বেশি। কথাটা একটু লিখে রাখো, যত কম তত কম, যত বেশি তত বেশি। ওকে, তাহলে দেখো 6 থেকে 3 কম, তাহলে এখানেও 3 থেকে 3 কমবে, তাহলে 0 হবে। এখন দেখো -1 থেকে 2, 3 বেশি, তাহলে এখানেও 3 বেশি হবে। তাহলে -1 থেকে 2 হচ্ছে কত? 3 যোগ করলে পাওয়া যায়। তাহলে 2 থেকেও 3 যোগ করলে পাওয়া যাবে কত? তাহলে 5,0। শেষ, সহজ। দেখো পারবা কি না। আমি আরও কিছু প্রবলেম দিতে পারি তোমাদের, হ্যাঁ, যাতে তোমরা এই সূত্রটাতে কাজ করে সেটা প্র্যাকটিস করতে পারো। আমি তোমাদের জন্য আরেকটা দিই, তাহলে এই সূত্র ব্যবহার করে তোমরা সলভ করবা। হ্যাঁ, বি আর হচ্ছে ডি। মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে এখানে আর পাচ্ছি না প্রবলেম, আমি একটু বের করে দিই। ধরো এটা হচ্ছে 2,5, ঠিক আছে? -1, -11। আচ্ছা, তোমরা ডি স্থানাঙ্ক বের করো, দেখি কে পারো দ্রুত। সূত্রটা মনে রাখবা, যত কম তত কম, যত বেশি তত বেশি। মানে যদি কম হয় কমবে, বাড়লে বাড়বে। আমি জাস্ট দেখা দিই। তাহলে 2 এর সাথে -1 কত কম? 3 কম। তাহলে -1 থেকে আরও 3 কমাও, তাহলে হচ্ছে -4। 5 থেকে 11 কত বেশি? 6 বেশি। তাহলে 11 থেকে আরও 6 বেশি করো, 11 6 17। সো -4 17। দেখি এই জিনিস কেউ না বুঝে আছো কি না। ট্রিকটা কেমন লাগছে তোমরা বলো। চমৎকার না ট্রিকটা? হ্যাঁ, সাজিদ সিফাত কমেন্ট করছো -4 17। হ্যাঁ, ভেরি গুড। বাকিদের কমেন্ট একটু চেক করি, দেখি সবাই পারছো কি না। একটু তাড়াতাড়ি কমেন্ট করো।
অর্পা এসব বলে লাভ নাই, তুমি হচ্ছে চকলেট দিবা আমাকে, ঠিক আছে? জিম জিম চকলেট দিছো, আচ্ছা। জিম তুমিও চকলেট দিবা আমাকে। আচ্ছা, এই ট্রিকটা দিয়ে কিন্তু আমরা অনেক মজার মজার অঙ্ক করতে পারবো, মানে তোমার শুধুমাত্র মধ্যবিন্দু না, নেক্সট পরবর্তীতে আমরা যখন অন্য টপিক শিখবো তখনও দেখবো যে এই টপিকের ব্যবহার কোথায়। আচ্ছা, এই নোটটা একটু লিখে রাখবা। সো মধ্যবিন্দুর ক্ষেত্রে এবং মধ্যবিন্দু ছাড়াও পরবর্তীতে এই অধ্যায়ে আমি দেখাবো যে এটার আরও অনেকগুলো ব্যবহার আছে। হ্যাঁ, সো খুব সহজে আশা করি পারবা। আচ্ছা, আবদুল্লাহ আল সিয়াম তুমি লিখছো আনস্টেবল, মানে অস্থিরের ইংরেজি লিখছো। আচ্ছা, ভেরি গুড। ওকে, ঠিক আছে, আমি তাহলে নেক্সট টপিকে চলে যাই। সো আমি যদি একটু সামারি করি এখন পর্যন্ত যা যা শিখলাম। আমরা প্রথমে শিখলাম অন্তর্বিভক্ত, তারপর শিখলাম বহির্বিভক্ত, এরপরে শিখলাম হচ্ছে আমরা মধ্যবিন্দু। এবার আরও কিছু কথা বলি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে সূত্রগুলা, অর্থাৎ অন্তর্বিভক্তর বাকি পার্টির সূত্র, এটার ভিডিওটা দিব আজকেই। তারপর হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দু। ঠিক আছে, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এই টপিকটা থেকে অনেক প্রশ্ন আসে এবং এই রিলেটেড আমরা আরেকটা প্রবলেম সলভ করি। হ্যাঁ, মানে এতক্ষণ পর্যন্ত যা শিখেছি এই রিলেটেড আরও কিছু প্রবলেম সলভ করি। আমরা এখন সলভ করব, আচ্ছা 2-এর 1, 2, 3 তো সলভ করলাম, সমত্রিখণ্ডক বিন্দুতে আসবো। আচ্ছা, সমত্রিখণ্ডক বিন্দুর আগে আমরা রিলেটেড আরেকটা টপিক সলভ করি। আচ্ছা, এবার আরেকটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, তোমাদের বইয়ে মানে এস এম এস স্যারের বই বা যে কোনো বই বলো, টপিকগুলো আসলে সিরিয়াল একদম ঠিক নাই, যেই সিরিয়ালে আগানো উচিত। আসলে মনে করো অন্তর্বিভক্ত শিখলাম, বহির্বিভক্ত শিখলাম, তারপর মধ্যবিন্দু শিখলাম, এই টপিকগুলো দিয়ে তো পরের অঙ্কগুলো করা যায়, যেগুলো সেগুলো হচ্ছে না দিয়ে মাঝখানে অন্য র্যান্ডম টপিক দিয়ে দিছে, এগুলো আবার পরে দিছে। সো আমি তোমাদেরকে যখন লেকচার শিটটা দিব সেখানে হচ্ছে সবগুলো অ্যারেঞ্জ করা থাকবে। হ্যাঁ, আশা করি সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে, কারণ টপিক বুঝে বুঝে করতে পারবা। ফাইন, আমরা এখন শুরু করি। আমি যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে 4-এর 1। ঠিক আছে, 4-এর 1, এটা একটু বুঝে করতে হবে। এ ও বি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে -2, 4 এবং 4, -5। এ বিকে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এ বি ইজ ইকুয়াল টু 3BC। আচ্ছা, আমি আগে একটু এ বিটা আঁকার চেষ্টা করি। 4-এর 1, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দু স্থানাঙ্কটা আমি একটু লিখে ফেলি, -2, 4। আর এটা ধরো বি বিন্দু, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4, -5। এ বি রেখা সি পর্যন্ত বর্ধিত করা হলো। আচ্ছা, এটাকে সি পর্যন্ত বর্ধিত করা হলো, ফাইন, বর্ধিত করলাম যেন এ বি ইজ ইকুয়াল টু 3BC হয়। আচ্ছা, কি বলেছে? এ বি ইজ ইকুয়াল টু 3BC। আচ্ছা, এ বি ইজ ইকুয়াল টু 3BC, এটা মানেটা আমরা একটু বুঝতে হবে। তারপর কি বলেছে? সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এ বি ইজ ইকুয়াল টু যদি 3BC হয়, তাহলে দেখো এটা মানে হচ্ছে বিসি যদি 1 একক হয়, এ বি হবে 3 একক। এটা বুঝতে যদি কারো সমস্যা হয়, তোমরা যেটা করবা, সিম্পলি রেশিওটা বের করে ফেলো, যে এ বি বিসিটাকে এনে নিয়ে আসো, বাই বিসি ইজ ইকুয়াল টু 3, মানে মনে মনে একটা 1 আছে। সো এ বি ইজ টু বিসি, এখান থেকে আমরা বলতে পারি কি, বা এ বি ইজ টু বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 3:1। তাহলে এটা 3 একক, এটা পেয়ে গেলা 1 একক, আর এটাকে ধরো x, y। সো আমরা এই কনসেপ্টে করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা হচ্ছে 3 একক, মানে এ বি দূরত্ব 3 একক আর বিসি দূরত্ব হচ্ছে 1 একক। ওকে, আচ্ছা, এখন আমরা এই প্রবলেমটাকে দুইভাবে সমাধান করতে পারবো। অন্তর্বিভক্তর কনসেপ্ট ব্যবহার করে সলভ করতে পারবো, আবার চাইলে বহির্বিভক্তর কনসেপ্ট ব্যবহার করেও সলভ করতে পারবো। ঠিক আছে, বহির্বিভক্তর কনসেপ্ট ব্যবহার করে আবার এটাকে দুইভাবে সমাধান করা যাবে। আমি তোমাদের সাথে সবগুলোই আলোচনা করব, কারণ তোমাদের সবগুলো জেনে রাখা ভালো। ঠিক আছে, বেশিরভাগ এটা অন্তর্বিভক্ত দিয়ে সলভ করে, আমি অন্তর্বিভক্ত দিয়ে প্রথমে সলভ করে দেখাই। এতটুকু আশা করি ক্লিয়ার। যেহেতু এ বি ইজ ইকুয়াল টু 3BC বলেছে, এরকম কিছু থাকলে তোমরা সবসময় আগে অনুপাতটা বের করে নিবা, তাহলে আর কোনো কনফিউশন কাজ করবে না। আমার অলরেডি গলা ব্যথা করতেছে, আজকে সকালে অনেক ভিডিও করছি তো।
আর লাইভ ক্লাসে কষ্ট অনেক বেশি, সারাক্ষণ কথা বলতে হয়, তোমরা কোনো কথা বলো না। আচ্ছা, তো আমরা এখন সূত্র ব্যবহার করব। সূত্র কোনটা? অন্তর্বিভক্ত ক্ষেত্রে যে 4 ইজ ইকুয়াল টু কি, এই যে সূত্রটা, x ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 m1x2 প্লাস m2x1। আচ্ছা, এখানে এখন আমি এগুলো বলে দিই। এটা হচ্ছে m1, এটা m2, x1 y1 x2 y2, আর এটা হচ্ছে xy। ওকে, সবসময় এটা মনে রাখবা। এটা হচ্ছে m1 x1 x2 সরি x1 y1 x2 y2, আর এটা হচ্ছে xy, এটা হচ্ছে m1 m2। তাহলে x ইজ ইকুয়াল টু, x এর জায়গায় কি আছে 4, তাহলে 4 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2, তার মানে 3 প্লাস 1, 3 ইন্টু x2, x2 জায়গায় কি আছে x, 3 ইন্টু x প্লাস 1 ইন্টু x1 এর জায়গায় কি আছে -2। তাহলে আমরা এটাকে সলভ করি, বা 4 ইজ ইকুয়াল টু, নিচে আছে 3 প্লাস 1 4, 3 6 -2, বা 4 4 16, তাহলে 3 6 -2 ইজ ইকুয়াল টু হচ্ছে 16, বা 3 6 ইজ ইকুয়াল টু 18, বা x ইজ ইকুয়াল টু 6। সো আমরা x এর মান পেয়ে গেলাম 6। আচ্ছা, এবার আসো y, মানে -5 ইজ ইকুয়াল টু 3 প্লাস 1, 3 ইন্টু y2, y2 এর জায়গায় কি আছে y, প্লাস 1 ইন্টু y1, y1 এর জায়গায় কি আছে 4, বা -5 ইজ ইকুয়াল টু নিচে 4, 3 6 প্লাস 4, বা 3 6 প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে -20, বা 3 6 ইজ ইকুয়াল টু -24, দেয়ারফর y ইজ ইকুয়াল টু হচ্ছে -8। শেষ। দেখি সবাই পারো কিনা। যদি সবাই বুঝে থাকো তাহলে আমি নেক্সট টপিক, অর্থাৎ এই সেম প্রবলেমটাকে বহির্বিভক্ত দিয়ে সলভ করব। তোমরা একটু কমেন্ট করো, আমি কমেন্টগুলো একটু চেক করি। একটু পানি খেতে হবে আমার। সবাই একটু কমেন্ট করো, আমি পানিটা খেয়ে আসি। যদি পারো সবাই, তাহলে আমি নেক্সট টপিকে যাব। রাইসা, বুঝতে পারছি। আচ্ছা, ভেরি গুড। যদি বুঝে থাকো খুবই ভালো। আমরা এখন নেক্সট প্রবলেমটা সলভ করবো। হ্যাঁ, নেক্সট প্রবলেম না, সরি, এই প্রবলেমটাকে আমরা হচ্ছে বহির্বিভক্তর কনসেপ্ট দিয়ে সলভ করব। আচ্ছা, দেখো, বহির্বিভক্ত দিয়ে যদি সলভ করতে চাও তাহলে হচ্ছে আমাদেরকে বহির্বিভক্ত কোন বিন্দুটা কাকে বহির্বিভক্ত করেছে সেটা আমাদের দেখতে হবে। দুইভাবে করা যাবে। একটা করতে পারি আমরা যে এ বিন্দু বিসি রেখাকে বহির্বিভক্ত করেছে, আরেকটা হতে পারে সি বিন্দু এ বি রেখাকে বহির্বিভক্ত করেছে। ঠিক আছে, এখন দেখো, সি বিন্দু যদি এ বি রেখাকে বহির্বিভক্ত করে তাহলে অনুপাতটা কী হবে? অনুপাত সবসময় কি, আমি প্রথমে বলেছিলাম, আমি তোমাদেরকে আসলে এই প্রবলেমটা সলভ না করালেও পারতাম, বাট এটা সলভ করলে তোমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ, ধারণাটা আরেকটু মজবুত হবে সেজন্য। তাহলে ধারণাটা ছিল অনুপাতের ক্ষেত্রে যে বিন্দুটা বিভক্ত করছে, অন্তর্বিভক্ত হোক বা বহির্বিভক্ত হোক, যে বিন্দুটা বিভক্ত করছে তার সাপেক্ষে প্রথম বিন্দুর দূরত্ব, তার সাপেক্ষে দ্বিতীয় বিন্দুর দূরত্ব। এখন দেখো, যদি তুমি ধরে নাও যে সি বিন্দুটা বিভক্ত করছে, তাহলে সি এর সাপেক্ষে এর যে দূরত্ব, দেখো 3 আর 1, তাহলে কত একক? 4 একক। আর সি এর সাপেক্ষে বি এর দূরত্ব কত একক? 1 একক। তাহলে আমরা এখানে বলতে পারি সি বিন্দু এ বি রেখাকে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করছে। বহির্বিভক্ত বানানটা একটু দেখে নিই, দাঁড়াও আমি। বহির্বিভক্ত, বহির্বিভক্ত
ঠিক আছে? ওকে ফাইন, আশা করি এই পার্টটা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, জাস্ট এই জায়গাটা চেঞ্জ। তুমি যদি ভুলে লিখে ফেলো যে সি বিন্দু এবি রেখাকে 3:1 অনুপাতে বহির্বিভক্ত করে, এটা ভুল হবে। তাহলে সবসময় একটু মনে রাখতে হবে কি, যে বিন্দুটা বিভক্ত করছে তার সাপেক্ষে প্রথম বিন্দুর দূরত্ব, তার সাপেক্ষে দ্বিতীয় বিন্দুর দূরত্ব। তাহলে সি থেকে প্রথম বিন্দুর দূরত্ব 4 একক, সি থেকে বি এর দূরত্ব 1 একক। এই জন্য 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। এখন আমরা সি বিন্দু স্থানাঙ্ক খুব সহজে বের করতে পারবো। তাহলে এখন x = কি পাবা? এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। ঠিক আছে? তাহলে এটা হবে 4 - 1, 4 × x2 হচ্ছে 4, ওকে, 4 - 1 × x1 হচ্ছে -2। তাহলে এখানে নিচে পাবা 3, উপর পাবা 16, মাইনাস হয়েছে প্লাস, 16 আর 2 হচ্ছে 18। তাহলে x এর মান পাচ্ছ 6। আচ্ছা, আগের বারও আমরা 6 পেয়েছিলাম। এবার y এর মান কি পাবো দেখো, 4 - 1, 4 × y2, y2 জায়গায় আছে -5, -1 × এখানে আছে 4। তাহলে নিচে হচ্ছে 3, উপরে -20, আর এখানে হচ্ছে -4, -24 সমান -8। তাহলে দেখো আমরা সেম অ্যান্সারটাই পেয়েছি, 6, -8। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? তাহলে আমরা অন্তর্বিভক্ত দিয়ে করতে পারবো, বহির্বিভক্ত দিয়ে করতে পারবো। আমরা চাইলে এ বিন্দু বিসি রেখাকে বিভক্ত করে সেটাও করতে পারবো। হ্যাঁ, আমি ডিটেলস করাচ্ছি না, আমি জাস্ট লেখাটা কী হবে সেটা আমি একটু লিখে দিচ্ছি, অনুপাতটা কী হবে। এর আগে তোমরা বলো যে এটা সবাই বুঝতে পেরেছো কিনা। কারো যদি ডাউট থাকে আমি তাহলে আরেকবার বুঝাবো। কি হয়েছে তোমাদের? কান্নাকাটি করতেছো কেন তোমরা? কান্নাকাটি করে না বাচ্চারা, নো কান্নাকাটি। বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে আমি আরেকটা কথা জাস্ট লিখে দিই, আর তারপর হচ্ছে সামারি করে আজকে ক্লাসটা শেষ করব। বাট এর আগে বাকি পার্টটা শেষ করি। এটা মুছে ফেলি। তুমি যদি এ বিন্দু বিসিকে বহির্বিভক্ত করে এভাবে করতে চাও, এভাবেও করতে পারবা। সেই ক্ষেত্রে তোমার অনুপাতটা কী হবে সেটা আমি একটু লিখে দিই। তাহলে কথাটা হবে, এ বিন্দু বিসি রেখাকে কত অনুপাতে ছেদ করে দেখো। এর সাপেক্ষে বি এর দূরত্ব 3 একক, এটা ঠিক আছে, 3:2। এর সাথে সি এর দূরত্ব 4 একক, তাহলে এটা হবে 3:4 অনুপাতে বহির্বিভক্ত করে। শেষ। দেখো, এ থেকে বি এর দূরত্ব 3 একক, আর এ থেকে সি এর দূরত্ব 4 একক, এই জন্য 3:4। এটা একটু মনে রাখবা। সো অনুপাতের ক্ষেত্রে, বিশেষ করে বহির্বিভক্তর ক্ষেত্রে তোমাদের আশা করি আর ডাউটটা থাকবে না, যে সবসময় মনে রাখবা যে বিন্দুটা বিভক্ত করছে তার সাপেক্ষে প্রথম বিন্দুর দূরত্ব অনুপাত তার সাপেক্ষে দ্বিতীয় বিন্দুর দূরত্ব। সো আজকে আমরা যেই টপিকগুলো শিখলাম, প্রথমে আমরা শিখলাম হচ্ছে অন্তর্বিভক্ত, তারপর শিখলাম বহির্বিভক্ত, বহির্বিভক্তর অনেক কিছু শিখলাম আমরা কনসেপ্টগুলো, যে অনুপাতটা কীভাবে হবে। তারপর আমরা শিখলাম হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক, তারপর মধ্যবিন্দু স্থানাঙ্কর আমরা একটা শর্টকাট শিখলাম। আচ্ছা, নেক্সট আমি তোমাদেরকে কিছু ভিডিও দিব। ভিডিওগুলো তোমরা নেক্সট ক্লাসের আগেই শেষ করে রাখবা, কারণ এগুলো যদি না দেখো পরের টপিক হয়তো নাও বুঝতে পারো। যেমন সমত্রিখণ্ডক বিন্দু, এটার ভিডিওটা আমি আজকে রাতে তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, কারণ আমাদের হচ্ছে এই অধ্যায়টা খুবই ছোট, 3.2, খুব বেশি অঙ্ক নাই। 3.2তে তোমার তোমরা যদি একটু মনোযোগী হও, আজকে কী বার? আজকে হচ্ছে সোমবার, বুধবার তো আর 2 ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট আগামী সপ্তাহে আবার 3.2 এর ওপর একটা পরীক্ষা নিতে পারবো। ঠিক আছে, আশা করি 2 ক্লাসও লাগবে না, আগামী 1 ক্লাসের মধ্যেই আশা করি অনেকটুকু কভার হয়ে যাবে তোমরা যদি অফলাইন ভিডিওগুলো দেখো। সো আমি যে টার্গেট নিয়ে আগাচ্ছি, ইনশাল্লাহ আমরা এই মাসের মধ্যে 3.5 শেষ করতে চাই, এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে দেখবো যে 3.5 যদি সরলরেখাটা শেষ করতে পারি, আর হচ্ছে ত্রিকোণমিতি করব, ত্রিকোণমিতি খুব ফাস্ট শেষ হয়ে যাবে। আর ক্যালকুলাসটা যদি তুমি শেষ করতে পারো, সরলরেখা, ক্যালকুলাস, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, এই 3টা অধ্যায় যদি করো, তুমি অন্তত 4 সেট কোশ্চেন অ্যান্সার করতে পারবা, মানে 4টা ক্রিয়েটিভ অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, কারণ সরলরেখা থেকে তোমার মাস্ট আসে, ক্রিয়েটিভ একটা আসবে, তারপর হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে একটা ক্রিয়েটিভ আসবে, আর ক্যালকুলাস থেকে 2টা ক্রিয়েটিভ আসবে। ঠিক আছে, সো দেখো তুমি, আমরা
চেষ্টা করবো আর কি যে যত দ্রুত শেষ করা যায়, যাতে আমরা অন্য বই যেগুলো আছে, যেমন ধরো আমি শুরুতে তো এসওএমএস স্যারের বইটা ফলো করতেছি, তারপরে হচ্ছে আমি অক্ষরপত্র প্রকাশনী, সেই সাথে পরবর্তীতে কেতাবুদ্দিন স্যারের বইটা ফলো করব। এরপর হচ্ছে আমরা অবজেক্টিভের জন্য আলাদা ক্লাস করব, আর সিলেবাস রিভাইজ হয়ে গেলে এরপর হচ্ছে আমরা বেশি বেশি পরীক্ষা দিব। সো ঠিক আছে, আমি কমেন্টগুলো আরেকবার চেক করি, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো অ্যান্সার দিব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আজকের মতো ক্লাস এখানে শেষ করি। কারো যদি আমি কমেন্ট হয়তো অনেকেরই দেখি না, লাস্টের দিকে যদি কেউ কমেন্ট করে থাকো, আমি যদি অ্যান্সার না দিয়ে থাকি, তোমরা আমাকে ইনবক্সে প্রশ্নটা করবা, হ্যাঁ? তাহলে আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আগামীকালকে ক্লাস আছে আইসিটি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ, ক্লাস শেষ।